ভাই তুই এখানে আরামসে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। এত কথা না বলে লাইনে আয় তো, কি বলবি বল। আরে তেমন কিছু না, ফার্স্ট ইয়ার একটা নতুন মেয়ে এসেছে, ভাবলাম তোকে এসে বলে রাখি। তো আমি কি করব? এই তুই আমার সাথে থেকে এতদিনে এটা বুঝিসনি যে আমি যেমনই হই না কেন কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাই না। আর তুই কি না? আরে তুই এত হাইপার হচ্ছিস কেন? আমি তো জাস্ট এমনি। আরে কিসের জাস্ট এমনি, তোকে আগেও বলেছি। এক্সকিউজ মি। হঠাৎ কারোর এক্সকিউজ মি শুনে থমকে গেল রাজ। রাজ বিকম থার্ড ইয়ারের স্টুডেন্ট, কলেজে সবার কাছে যার রেপুটেশন ভীষণই খারাপ। ব্রেক টাইমে যখন সবাই ক্যান্টিনে ভিড় করে তখন রাজকে দেখা যায় কলেজের পেছনের বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে, পকেটে এক বাক্স সিগারেট, আর ওর সাথে সঙ্গ দেয় ঈশিতা, রাজের বেস্ট ফ্রেন্ড। রাজ আর ঈশিতা সেম ব্যাচের স্টুডেন্ট, যার সকাল শুরু হয় মদের গ্লাস আর সিগারেট দিয়ে, তার কাছে সময় মতো লাঞ্চ বা ডিনার করা বিলাসিতা মাত্র। কিন্তু সেই রাজই হঠাৎ থমকে গেল কারোর এক্সকিউজ মি শুনে। এক্সকিউজ মি, শুনছেন? আমি অহনা, বিকম ফার্স্ট ইয়ার। আজকে আমার প্রথম দিন, তাই কারোর সাথে সেভাবে একটা পরিচয় হয়নি। আর ক্লাসের সবাই না অলরেডি লাইব্রেরি রুমে চলে গেছে। আমাকে একটু বলবেন লাইব্রেরি রুমটা কোন দিকে? ওই তো সোজা গিয়ে বাদিক। ও নতুন ভাই, চিনতে পারবে না। চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আপনি যাবেন? আচ্ছা চলুন। রাজ ঈশিতাকে থামিয়ে বিষয়টা নিজের হাতে নিল আর অহনাকে লাইব্রেরি চেনানোর অজুহাতে পুরো কলেজটাই ঘুরিয়ে ফেলল। তার মাঝে বেশ অনেক কথা হলো ওদের মধ্যে। আসুন শুনি। তোমার নামটা কি যেন বলেছিলে? অহনা, রাইট? হ্যাঁ, অহনা বাসু। আর আপনার নাম? রাজ চ্যাটার্জি, বিকম থার্ড ইয়ার। আচ্ছা শোনো, তোমার কোনো রকম প্রবলেম হলে আমাকে বলবে। আচ্ছা সে না হয় বলবো, কিন্তু আপনি তো আমার ক্লাসমেট নন, আপনি তো আমার সিনিয়র। তাতে কি, সিনিয়র হলে বন্ধুত্ব করা যায় না? আচ্ছা বেশ, তাহলে বন্ধু। অহনার সাথে লাইব্রেরি রুমের বাহানায় ঘুরতে ঘুরতে কখন যে লাইব্রেরি রুমের সামনেই এসে দাঁড়িয়ে পড়েছে বুঝতেই পারেনি রাজ। তবে অহনার চোখ এড়ালো না সামনেই দেখতে পাওয়া লাইব্রেরি রুম। আচ্ছা আমি তাহলে আসি, অ্যান্ড থ্যাংক ইউ আমাকে এত অবধি সঙ্গ দেওয়ার জন্য। ও লাইব্রেরি রুম চলে এসছে? আচ্ছা বাই তাহলে। রাজ লাইব্রেরি রুমে ঢুকে যাওয়া অহনার দিকে তাকিয়েই রইল। এমন সময় পেছন থেকে ঈশিতা এসে, এই কিরে, তুই লাইব্রেরি রুমের দিকে অমন ভাবে তাকিয়ে আছিস কেন ভাই? অহনা আছে লাইব্রেরি রুমের ভিতর। হ্যাঁ তো ভাবছি এখানে দাঁড়িয়ে থাকি, অহনা বেরোলে না হয়। ওহনা বেরোলে কি ভাই? তোর মতি গতি ঠিক লাগছে না কিন্তু। তুই প্রেমে টেমে পড়লি নাকি? জানি না, কিন্তু অহনাকে দেখে কেমন যেন নিজের খুব কাছের মানুষ মনে হলো অনেক দিনের চেনা কেউ। রাজ তুই না বলতিস যে তোর সামনে মেয়েদের নাম না নিতে? তাছাড়া আরে বললাম না ও আলাদা। ঠিক আছে বুঝেছি, অন্যদিন দাঁড়িয়ে থাকিস। আজকে প্লিজ চল, 2 সপ্তাহ বাদে কলেজের ফ্রেশার্স, একটা প্রিপারেশন তো আছে নাকি? এবার কিন্তু কোনো কথা শুনবো না, তোকে গান গাইতেই হবে। গান? আচ্ছা বেশ গাইবো। আর কিছুই বলল না রাজ। তাতে ঈশিতা বেশ অবাক হলো, কারণ রাজ এত ভালো গান গাওয়ার সত্ত্বেও কোনোদিন কলেজের কোনো প্রোগ্রামে গান গায়নি, কারণ গান নাকি ওর সাথে ঠিক যায় না। তাও একবার বলাতেই আজ রাজি হয়ে যাওয়াটা বেশ অদ্ভুত লেগেছে ঈশিতার। সেদিনকার মতন লাইব্রেরি রুম থেকে চলে গেলেও প্রত্যেকটা দিন অহনার ছায়া হয়ে থাকতো রাজ। যেহেতু ওরা ব্যাচমেট নয় তাই খুব কথা যে হতো তা নয়, কিন্তু তাতেও কায়দা করে রাজ ঠিকই অহনার আপনি ডাকটাকে তুমিতে রূপান্তরিত করে ফেলেছিল 2 দিনের মধ্যেই। একদিন কলেজের লাঞ্চ টাইমে অহনা এদিক ওদিক রাজকে খুঁজতে থাকে। তখনই ওর ক্লাসমেট রনি ওকে বলে যে কলেজের পেছনের কৃষ্ণচূড়া গাছের সামনে দাঁড়িয়ে আছে রাজ। অহনা গিয়ে সেই গাছের সামনে দেখে রাজ কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে, হাতে সিগারেট। আর সিগারেট জিনিসটা বরাবরই ভীষণভাবে অপছন্দ অহনার। তাও মনে করে রাজ সিগারেট খাচ্ছে, তাতে ও বাধা দেওয়ার কি, তাই ভনিতা না করে ওর সামনে যায়। হাই, তুমি এখানে দাঁড়িয়ে আছো, ক্যান্টিন যাবে না? ক্যান্টিনে? ক্যান্টিনে কেন যাব? যাব বাবা, লাঞ্চ করবে না? না, আমি লাঞ্চ করি না। আর এই তো এটাই আমার লাঞ্চ, খিদে পেলে পরে কখনো খেয়ে নেব। আমার কোনো নির্দিষ্ট টাইম নেই ম্যাডাম। এটাই আমার লাঞ্চ বলে হাতের জ্বলন্ত সিগারেটটা অহনার বেশ অনেকটা কাছে নিয়ে গেছিল রাজ। অহনার সেই সিগারেটের ধোঁয়ায় বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও রাজের এক নিঃশ্বাসে বলে যাওয়া কথাগুলো এড়োতে না পেরে বলল, আচ্ছা বুঝেছি, কিন্তু পারলে সিগারেটটা ছেড়ে লাঞ্চটাও একটু টাইম মতো করো। আমি ক্যান্টিনে গেলাম। তুমি খাবে নাকি সিগারেট? না, আমি সিগারেট খাই না, আর তাছাড়া আমি সিগারেটের গন্ধ সহ্যও করতে পারি না। অহনা এই কথাটা বলার সাথে সাথে জ্বলন্ত সিগারেটটা পায়ের তলায় ফেলে নিভিয়ে দিল রাজ। এটা কি হলো? তুমি বললে না তোমার সিগারেটের গন্ধে কষ্ট হয়, আর আমি আমার বন্ধুর কষ্ট হোক এমন কাজ করব না।
কিন্তু আমি তো এমনি। চলো ক্যান্টিনে যাই, খুব খিদে পাচ্ছে। আচ্ছা চলো। অহনা কিছুটা আন্দাজ করলো সেদিন যে রাজ কি ওকে কোনোভাবে পছন্দ করছে, কিন্তু ও তো শুধু বন্ধু হিসেবে। যাক, আর বেশি কিছু ভেবে লাভ নেই। তাই দুজন মিলে ক্যান্টিনের দিকে গেল। এদিকে ঈশিতা আর রাজকে কলেজের পেছনের গাছের সামনে না দেখতে পেয়ে অবাক হয়। তারপর ক্যান্টিনের দিকে যেতে ওদের দুজনকে একসাথে লাঞ্চ করতে দেখে আরো বেশি অবাক হয়। ওদের সামনে যায় ঈশিতা। উফ, হ্যাঁ তুই ক্যান্টিনে আর আমি তোকে এ কি, আমি কি দেখছি? কি ড্রামা কুইন রে তুই! তার লাঞ্চ টাইমে মানুষ লাঞ্চ করবে না? হ্যাঁ তুমিও বসো না, আমাদের সাথে লাঞ্চ করো। ঈশিতাও সেদিন ওদের সাথে লাঞ্চ করলো। আর লাঞ্চের শেষে অহনা নিজের ক্লাসরুমে চলে গেল। তখন ঈশিতা রাজকে বলল, কিরে, তুই সত্যি করে বলতো, তুই প্রেমে পড়লি নাকি? হ্যাঁ। কি বলিস কি ভাই, প্রপোজ করে ফেলেছিস? না করিনি, তবে করব তো ঠিকই। আচ্ছা শোন না, অহনা ছুটির পরে দেখি অনেকক্ষণ অটোর জন্য বাইরে ওয়েট করে। খুব খারাপ লাগে জানিস। ভাবছি আজকে থেকে ওকে ওর বাড়ি অবধি ড্রপ করে দিয়ে আসবো। ঠিক আছে, দেখ যেটা ভালো বুঝিস। ছুটির পর কলেজের গেটের সামনে রাজ অহনার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর অহনা বেরিয়ে দেখে রাজ দাঁড়িয়ে। কি ব্যাপার মিস্টার, এখানে দাঁড়িয়ে আছো, বাড়ি যাবে না? তোমার জন্যই ওয়েট করছিলাম। চলো তোমাকে বাড়ি অবধি ড্রপ করে দিই। আরে না না, আমি চলে যেতে পারবো। কেন, তোমার বয়ফ্রেন্ড দেখলে রাগ করবে বুঝি? এসব কি বলছো? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আরে রাগ করলে কেন, আমি তো জাস্ট মজা করলাম। যাক, তাহলে তো কোনো প্রবলেম নেই, চলো। অহনা রাজের বাইকে ওঠার সময় অহনার বেশ কিছু ক্লাসমেটরাও দেখতে পেল। কেউ আবার নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছিল। এতে রাজের কিছু যায় না আসলেও অহনার বেশ অস্বস্তি হয়। তাও কিছু না বলে এড়িয়ে যায় বিষয়টা। বাড়ি যাওয়ার পথে নাম্বার অদল বদলও হয় দুজনের মধ্যে। পরের দিন কলেজে ফ্রেশার্সের প্রিপারেশন নিতে থাকে সবাই। সবার সাথে সেখানে উপস্থিত থাকে অহনাও। অহনাকে দেখে রনি জিজ্ঞেস করে, কালকে তুই রাজের বাইকে করে গেলি, সেটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল ক্লাসে। দেখ, তোর প্রবলেম হলে তুই আমার বাইকে করে যেতে পারিস। হ্যাঁ জানি, সবাই যেন কেমন ভাবে তাকিয়েছিল, কিন্তু কেন? ভাই, রাজ ছেলেটার কলেজ রেপুটেশন শুনিসনি? ও একদম ভালো ছেলে নয়। নেশাবান করে সারাদিন, একটু চুন থেকে পান খসলেই মারধরও করে শুনেছি। আমি তো এসব কিছু জানি না। সিগারেট খায় একবার দেখেছিলাম, কিন্তু এখন ছেড়ে দিয়েছে। এইসব বাজে কথা তোকে ইমপ্রেস করার জন্য ওইসব মিথ্যে নাটক করছে। আচ্ছা ঠিক আছে, এখন এসব ছাড়। তুই ফ্রেশার্সে কি করবি? আমি ডান্স করবো ভাবছি, কিন্তু পার্টনার পাচ্ছি না। এই তুই হবি আমার ডান্স পার্টনার? আমি? আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে চল প্র্যাকটিস করি। আর তো বেশি সময় নেই, মাত্র 5টা দিন আছে। রনি আর অহনা যখন ডান্স প্র্যাকটিস করতে ব্যস্ত, সেই মুহূর্তটায় রাজ সেখানে পৌঁছায়। আর ওর পক্ষে এটা মেনে নেওয়া একেবারে অসম্ভব হয়ে উঠেছিল। রাজ সেখানে চুপ করে সবটা সহ্য করলেও ছুটির শেষে অহনার সাথে এই বিষয়ে কথা বলবে ভাবে। তাই ছুটির পর অহনা কলেজের বাইরে আসতে রাজ, অহনা, তুমি ফ্রেশার্সে ডান্স পারফর্ম করছো? হ্যাঁ, আর তুমি এখনো বাড়ি যাওনি? আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে বাড়ি অবধি ড্রপ করে দেবো, কিন্তু তার আগে বলো, তুমি তোমাদের ব্যাচের ওই ছেলেটা কি যেন নাম, রনি, ও ডান্স পার্টনার হিসেবে পারফর্ম করবে? হ্যাঁ কেন? আর তুমি এখন বাড়ি চলে যেতে পারো, আমাকে রনি ড্রপ করে দেবে বলেছে, যদি কোনো প্রবলেম হয় তো। রনি কেন? আমি তো আছি, আমি তোমাকে ড্রপ করে দেবো। আর রনির সাথে তুমি পারফর্ম করবে না, ওকে আমার একদম ভালো লাগে না। রনি আমার ক্লাসমেট প্লাস বন্ধু, আমাকে ড্রপ করে দিতেই পারে। ও যথেষ্ট ভালো ছেলে, আমি ওর সাথেই পারফর্ম করব। এতে তোমার অসুবিধাটা কোথায়? আমার অসুবিধা হচ্ছে কারণ আমি তোমার সেফটির কথা ভাবছি। ভাবতে হবে না, আমারটা আমি বুঝে নেব। আর ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে অহনা সেখান থেকে চলে যায়। রাজ বেশ কয়েকবার ডাকে, কিন্তু ও একবারও ফিরে তাকায়নি। এমন সময় ঈশিতা আসে। তুই ওকে এত ভালোবাসিস, কখনো জানতে চাইছিস ও তোকে ভালোবাসে কিনা? কে? ও তুই? জানতে চেয়েছিস? জানতে চাই না, কারণ আমি যদি জানতেও পারি যে অহনা আমাকে ভালোবাসে না, তাও ওর প্রতি আমার ভালোবাসা এতটুকু কমবে না। বুঝেছি, যাই হোক, অনেকক্ষণ তো হলো, এনে ধর। আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, জানিসই তো। মানে তুই কি আর সিগারেট খাবি না ওই অহনার জন্য? খাবো না বললাম তো, আমি ড্রিঙ্কও আর। ঈশিতা অবাক হয়, কিন্তু আর কিছুই বলে না। পরের দিন কলেজে পৌঁছে রাত জানতে পারে অহনা সেদিন কলেজে আসেনি। আর মন বসে না কলেজে। হঠাৎ ভাবে একটা ফোন করবে,
কিন্তু অহনার নাম্বার নেওয়ার পর থেকে কী উদ্দেশ্যে ফোন করবে এই ভেবে কখনো ফোন করা হয়ে ওঠেনি। আসলে অহনা তো রোজই কলেজে আসতো, তাই আর কি। তবে আজ কারণ আছে অহনাকে ফোন করার। হ্যালো, হ্যালো, কে? রাজ বলছি। আজকে কলেজে এলে না যে? আমি কলেজে যাইনি কেন সেটার কৈফিয়ত নিতে ফোন করেছো? এটা কনসার্ন বুঝি? কৈফিয়ত কেন হবে, জাস্ট আমাকে নিয়ে এত ওভার কনসার্ন কেন তুমি? কি চাও? জানো আমার কতটা আনকমফোর্টেবল লাগে? আমি জানি আমার ওপর তোমার রাগ হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে নিয়ে সত্যি কনসার্নড। যখন তুমি এতটা ওভার কেয়ার করো, গেটের সামনে ওভার রিয়াক্ট করো, সবাই দেখে হাসে, কোন অধিকারে করো? অধিকারে? না, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে নিয়ে কনসার্নড। ভালোবাসা? কিন্তু আমি তো তোমাকে বন্ধু হিসেবে দেখেছি। রাজ, তোমার ব্যাপারে কিছু না জেনেই আমি তোমার সাথে বন্ধুত্ব করেছি। আমার সাথে বন্ধুত্ব রাখতে চাও না এখন? সে না হয় রাখলাম, কিন্তু তুমি ভালোবাসার কথা বলবে না, আর তাহলেই বন্ধুত্বটা রাখবো। বেশ, তাই হবে। ফোনটা রেখে দিয়ে বেশ কিছুক্ষণ ভাবলো রাজ। ভাবলো যে ও তো ভালোবাসার কথা বলবে না বলেছে, ভালোবাসবে না তো বলেনি। এই ভেবে আর একবার ফোনটা করে অহনার সাথে ভালো মন্দ কথা বলবে বলে। গত দুদিন ধরে ঠিক মতন কথা হয়নি ওদের, তাই আর কিছু না ভেবে ফোনটা করলো। কিন্তু অহনার ফোন বিজি। রাজ আবারও ফোন করলো, কিন্তু বিজি। কলের পর কল করে গেল রাজ, আর প্রচণ্ড চিন্তা করতে লাগলো। আধ ঘন্টা পর অহনা ফোনটা রিসিভ করলো। হ্যালো অহনা, তুমি ফোনটা ধরছো না কেন? একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম, ফ্রেশার্সের ব্যাপারে। আজকে কলেজ যাইনি তো তাই। কে ফোন করেছিল? কার সাথে কথা বলছিলে? রনি ফোন করেছিল। অহনা, আমার কথাটা একটু শোনো। রনি তোমার চারপাশে থাকলে তুমি সেফ থাকবে না, আমার চিন্তা হয় তাই বলছি। রাজ প্লিজ, বারবার একই কথা বলো না তো। বাজে চিন্তা করো না, এবার বলো কি বলবে বলে ফোন করেছিলে। ভালোভাবে কথা হয়নি তাই। তাহলে এসব কথা বাদ দিয়ে ভালো কথাই বলো। সেই দিন ফোনে আর রনির বিষয় নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু তারপর থেকে প্রায় সময় রনিকে নিয়ে নানান রকমের প্রশ্ন করত রাজ। আর যেখানে অহনার আশেপাশে রনি থাকতো, সেখানে রাজও উপস্থিত থাকতো। অহনার কোনো কিছু প্রয়োজন হলে, কোনো সমস্যা হলে রাজকে না বললেও সেটাও করে দিত। অহনার বারণ করা সত্ত্বেও রাজকে আটকায় কার সাথে? ফ্রেশার্সের দিন রাজ অহনাকে ডেডিকেট করে একটা গান গাইবে ঠিক করেছিল। যেমন কথা তেমন কাজ। ওর ভালোবাসাটা যে একতরফা সেটা রাজ জানতো, তাই গান দিয়েই বোঝাতে চাইছিল যে যাকে ভালোবাসে তাকে তার করে রাখতে জানতে হয়। রাজের বলা ভালোবাসা মিশ্রিত গানের লাইনগুলো অহনার মনে আলাদাভাবে দাগ না কাটলেও শিশির দুটো লাইন অহনার মনে একটু হলেও দাগ কাটল। গানের লাইন ছিল, তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেরিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কতটা ভালোবেসেছি। অহনা বুঝতে পারল রাজ কি ওকে ভালোবাসে, নাকি সবটাই রনির কথা মতো রাজের মোহ। আর যদি ভালোবাসেও তাতে কি? অহনা তো রাজকে কখনোই ওই চোখে দেখেনি, তাই ও চায় রাজও যেন ওকে ওই নজরে না দেখে। এইসব ভাবতে থাকে এমন সময় ডাক পড়ে রনির। কিরে অহনা, এরপরে তো আমাদের পারফরমেন্স। অল দ্য বেস্ট। আমার খুব নার্ভাস লাগছে, আমি পারবো তো? তুই একদম চিন্তা করিস না, আমি তো আছি, একসাথে ঠিক ম্যানেজ করে নেবো। অহনার হাত ধরে ওকে আশ্বস্ত করে রনি। আর এই দৃশ্য রাজ দেখেই নিজেকে সামলে রাখতে পারে না। সোজা ওদের দুজনের মুখোমুখি হয় আর ভাবে চিৎকার করে শুধু রনি কেন, ক্যাম্পাসের প্রত্যেককে বলবে অহনা শুধু রাজের, কারণ নয়। কিন্তু সামনে যেতেই অহনার মুখের ভাবভঙ্গি দেখে কেন জানি না কিছু বলার সাহস পায় না রাজ। শুধু বলে, অহনা, কিছু কথা ছিল তোমার সঙ্গে। আচ্ছা আসছি।
রনির থেকে কিছুটা দূরে গেল রাজ আর অহনা। তারপর রাজ বলল, আমার গানটা কেমন লাগলো? ও আসলে আমার ডান্স পারফর্মের টেনশনে তোমাকে বলাই হয়নি। তোমার গানটা খুব সুন্দর হয়েছে। তুমি এত ভালো গান গাও, বলনি তো কখনো। বলিনি কারণ তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমাকে আবার কিসের সারপ্রাইজ? যাই হোক, আমার ডান্স পারফরমেন্স আছে, আমাকে অল দ্য বেস্ট বলবে না? না প্লিজ, রনির সাথে ডান্সটা করো না। তুমি চাইলে আমি তোমার জন্য গান গাইছি, তুমি আমার গাওয়া গানে ডান্স করো, কিন্তু রনির মতো ছেলে, প্লিজ। এই জাস্ট শাট আপ। অনেক সহ্য করেছি। হু দ্য হেল আর ইউ টেল মি যে আমি কার সাথে কি করব না করব? আসলে কি বলো তো রাজ, তোমার এইসব ভালোবাসা নয়, সবটাই তোমার অবসেশন। আমি কেন, কেউ কোনোদিন তোমার লাইফ পার্টনার হতে পারবে না, কারণ তুমি তোমার লাইফ পার্টনারকে ভালোবাসতে নয়, কন্ট্রোল করতে চাইবে। ছি, আমার ভাবতেও অবাক লাগে এরকম সাইকো টাইপের মানুষের সাথে আমি বন্ধুত্ব করেছি। এই তুমি যদি চাও আমি মানুষের হাততালি পাই, একটু শান্তিতে পারফরমেন্সটা করতে পারি, তাহলে প্লিজ লিভ মি অ্যালোন। অহনার কথাগুলো আজ প্রথমবার বড্ড কষ্ট দিল রাজকে। তার উপর রনির সাথে ডান্স করবে অহনা, তাও আবার রাজের চোখের সামনে। এটা ভাবলেও ওর গাটা শিউরে উঠছে। না, অহনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না, কিন্তু ওকে চোখে হারাতেও পারবে না। কি করবে ভাবতে থাকা রাজের সামনে স্টেজে কখন ওদের দুজনের পারফরমেন্স শুরু হয়ে যায় ও বুঝতেই পারে না। আর যখন বুঝতে পারে, দু চোখ বেয়ে জল পড়তে থাকে রাজের। উল্টো দিকে থাকা অহনা আর রনি ডান্সের শেষে সবার অজস্র হাততালির আনন্দ উপভোগ করতে থাকে। রাজের অনুভূতি নিয়ে ওদের কোনো ধারণাই নেই। আর এইদিকে রাজের ওখানে দাঁড়িয়ে থাকা আর সম্ভব হয় না। ফ্রেশার্সের প্রোগ্রামের শেষে সেই দিন অহনা খেয়াল করলো রাজ গেটের সামনে ওর জন্য দাঁড়িয়ে নেই। প্রোগ্রামের শেষেও রাজকে কোথাও দেখতে পায়নি। তবে কি চলে গেল? ঈশিতার কাছ থেকে জানতে পারে রাজ নাকি অনেকক্ষণ আগেই চলে গেছে। অহনা আর সেই দিকে মাথা ঘামায় না। আজকে আর কলেজের সামনে কোনো সিন ক্রিয়েট হবে না ভেবে বেশ শান্তি পেল। এমন সময় রনি ওকে বাড়ি পৌঁছে দেবে বললে অহনাও আর না করে না। রনির সাথে যাওয়ার পথে অনেক রকম গল্প করে রনি, তাই অহনা অনেকক্ষণ খেয়ালই করেনি যে রনি বাইক নিয়ে এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে। এটা তো অহনার বাড়ির রাস্তা নয়। আর এই সব ভেবে রনিকে কিছু বলতেই যাবে অহনা, ততক্ষণ বাইকটা থামিয়েছে রনি আর অহনাকে বাইক থেকে নেমে দাঁড়াতে বলল। অহনা অবাক হয়ে বলল, রনি, এটা কোথায় নামালি? সামনে এটা কার বাড়ি? এটা আমার বাড়ি নয়। এটা আমার বাড়ি। অ্যাকচুয়ালি সরি, তোকে না জানিয়ে আমার বাড়িটা দেখাতে নিয়ে এলাম। তোকে তো অনেকবার বলেছি আমার বাড়িতে ঘুরে যেতে, তুই তো আসতেই চাসনি। রনি, তা বলে তুই কিছু না জানিয়ে আমাকে নিয়ে নিজের বাড়ি চলে এলি? আচ্ছা, আঙ্কেল আন্টি জানে? না, আসলে মম আর ড্যাড একটা মিটিংয়ে বাইরে গেছে, তারা যেদিন থাকবে সেদিন তো তোকে জানিয়ে আনবো। আজকে কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট তোকে একটু দেখাতে নিয়ে এলাম। আয় না। আমি না তাহলে সেদিনই আসবো। আজ আমার মনে হয় আমার যাওয়া উচিত। না, তুই আমার কথাটা রাখতে প্লিজ 5 মিনিট বাড়িটা দেখে চলে যাস। রনির কথা আর অমান্য করতে পারল না অহনা, তাই বাড়িটা ঘুরে দেখতে রাজি হলো। বেশ একটু এদিক ওদিক বাড়িটা দেখাতে দেখাতে অহনাকে নিজের বেডরুমটা দেখায় রনি। তারপর সেখান থেকে বেরোনোর নাম করে না। এবার অহনার একটু অস্বস্তি হচ্ছে, তাই সরাসরি বলল, আমি আসি তাহলে, আজ কাল কলেজে দেখা হবে। কোথায় যাচ্ছিস? সবে তো তোকে এতটা কাছে পেয়েছি, এত সহজে তো যেতে দেবো না। এসব কি বলছিস? ছি, তুই আমাকে এর জন্য নিয়ে এসেছিস এখানে? অনেক চোরাচুরি করতে শুরু করে রনি। অহনা ভীষণ ভয় পেয়ে যায়। রনির এত ভালো মানুষের আড়ালে যে এত ভয়ঙ্কর একটা রূপ আছে ভাবতেও পারেনি। রনির কবল থেকে কোনো মতে নিজেকে কোনোভাবে কিছুটা ছাড়িয়ে রনির রুম থেকে বেরিয়ে আসে অহনা। পিছন পিছন রনিও আসতে থাকে। অহনা রনির বাড়ির মেইন গেটের সামনে পৌঁছাতে যা দেখে সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। তবে আর কিছু না ভেবে সেদিকেই এগিয়ে যায় অহনা আর বলে, রাজ, রাজ আমাকে বাঁচাও। রাজ, ওই রনি আমাকে। রনি তোমাকে? কি বলো কি? রনি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছে রাজ। আমি কোনোভাবে। পালিয়ে এসেছিস তাই তো, কিন্তু তুই আমার কিচ্ছু করতে পারবি না। এই তুই কি করেছিস অহনার সাথে? বল শয়তান, নয়তো এক্ষুনি তোকে। কি মারবি? মার, তাতে কি? অহনা তোর হয়ে যাবে? তুই কোন অধিকারে অহনাকে বাঁচাতে এসছিস? কে হোস তুই ওর? কে হয় রাজ অহনার? এই একটা কথা রাজের পায়ের তলার জমিটা যেন নড়বড়ে করে দিল। সত্যি তো কেউ হয় না ও। আর স্টেজের সামনে করা অপমানটা আজ প্রমাণ করে দিল রাজকে
যে অহনা বন্ধুত্ব থেকেও ত্যাগ করেছে। তাহলে কার জন্য লড়ছে রাজ? কিন্তু সামনে থাকা রনির মুখটা ওর রাগ কমতে দেয়নি। ওর ভালোবাসার মানুষের সাথে এমন আচরণ করার ফল রনিকে দেবেই রাজ। তাই আর কিচ্ছু ভাবার আগেই সপাটে একটা খুশি মারে রনির মুখে। রনির নাক দিয়ে অজস্রে রক্ত পড়তে থাকে। সেই মুহূর্তে ঈশিতা সেখানে পৌঁছায়। রাজ ঈশিতাকে বলে রনিকে হসপিটালে নিয়ে যেতে। আর কিছু না বলে সেখান থেকে চলে যেতে যাবে রাজ, এমন সময় অহনা রাজের হাতটা ধরে, কিন্তু কিছুই আর বলতে পারে না। শুধু রাজের দিকে তাকিয়ে দু চোখ বেয়ে জল পড়তে থাকে। তখনই রাজ বলে, অহনা, আসলে ব্যাপারটা কি বলো তো? আমরা হলাম একতরফা প্রেমিক, ওয়ান সাইডেড লাভার। আমাদের ভালোবাসার জন্য আমরা অনেক কিছু করি। তাদের প্রতি কনসার্নের কারণে তাদেরকে অজান্তে প্রোটেক্ট করি। জোর করে তাদের থেকে ভালোবাসা চাই না, আবার তাদের অন্যের হতেও দেখতে পারি না। আর এই অনুভূতিটাকে তোমরা একটুও বোঝো না, বোঝার চেষ্টাও করো না। শুধু একটা নাম দিয়ে দাও, অবসেশন। হ্যাঁ, আমি অবসেসড তোমাকে নিয়ে। তাকে ভালোবাসি, তার সব সময় ভালো চাওয়াটা, তাকে সব সময় আগলে রাখাটা, তাকে ওভার কেয়ার করাটা যদি অবসেশন হয়ে থাকে, তাহলে হ্যাঁ, আমি অবসেসড। অবশ্য তোমার তো আমার প্রতি ফিলিংসই ছিল না, তুমি বুঝবে কি করে তোমার কাছে ওভার কেয়ার করাটা ডিস্টারবেন্স, আর অতিরিক্তভাবে আগলে রাখাটা অবসেশন। একটা সত্যি কথা কি জানো, আমার এই অবসেশনই আমাকে আজকে তোমাকে ফলো করে তোমাকে বাঁচাতে হেল্প করেছে। রাজ, আই এম সরি রাজ, আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই, কিন্তু তাও যদি সম্ভব হয় ক্ষমা করে দিও। ভালোবাসা তো এখনও আছে তোমার প্রতি, কিন্তু ওই যে ফ্রেশার্সের অপমানটা মনে আছে? আমার কিন্তু মনে আছে। তাই ভালোবাসা থাকলেও অবসেশনটা আর নেই। আমার থিওরি অনুযায়ী যেখানে কেয়ার করতে হয় মেপে, ভালোবাসতে হয় মেপে, আর যাই হোক, ভালোবাসার কোনো জায়গা নেই। তবে যদি কোনোদিন অহনা বিপদে পড়ে, এই রাত সেদিন ফিরবে। আজ আমার কি দোষ ছিল বলো? ওই রনি আমাকে জোর ও করে। প্লিজ অহনা, তুমি বাচ্চা নাও যে রনি বলল আর তুমি ওর সাথে। যাই হোক, একটা কথা শুনে রাখো, যদি অহনা বিপদে পড়ে, এই রাত সেদিন আবার ফিরবে, তবে শুধু অহনাকে বাঁচাতে, আর কিছু নয়। রাজ, তুমি এসব কি বলছো? ভুল বুঝছো আমায়। রাত চলে যায়। অহনা সেখানেই দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে রাজ এতটা ভুল বুঝলো কি করে ওকে। ওর চোখে তো নিজের জন্য অবসেশন দেখেছিল অহনা, তাহলে সেটা ভেঙে গেল কি করে? আজ অবধি তো এত কিছু হয়েছে, আমি এত কথা বলেছি, কখনো তো এরম হয়নি। আপনারাও নিশ্চয়ই ভাবছেন যে রাজের অবসেশনটা তো এতটাও ঠুনকো ছিল না যে একটা সামান্য ঝড়ে ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে এই ভাঙনের কারণ কি? আমি ঈশিতা, ইয়েস। আর রাজ, মাই ডিয়ার রাজ, ওকে তো আমি সেই ফার্স্ট ইয়ার থেকে ভালোবাসি, যেটাকে বলে একতরফা ভালোবাসা, ওয়ান সাইডেড লাভ। কি করে তোকে অন্য কারোর হতে দি বল? রনিকে হাত করে অহনার লাইফে আমি এন্ট্রি করিয়েছিলাম, কিন্তু তোর অবসেশনের জন্য সেই প্ল্যানটা কোনো কাজেই লাগলো না। ভাবলাম এর থেকেও বেশি কিছু করতে হবে তোর থেকে অহনাকে আলাদা করার জন্য। বাস, রনিকে বললাম অহনাকে কায়দা করে বাড়িতে নিয়ে যেতে, আর রাজকে বললাম অহনাকে ফলো করতে, কারণ ও রনির সাথে নিজের ইচ্ছায় ওর ফ্ল্যাটে যাচ্ছে টাইম স্পেন্ড করতে। বাস, আমার কাজ হয়ে গেল। বাকিটা রাজ নিজেই করে ফেললো, সেটাই তো স্বাভাবিক। আমি তো জানতাম যার প্রতি এতটা অবসেশন আছে, ভালোবাসা আছে, তার দেওয়া চরম আঘাতটা সহ্য করতে পারবে না, আর সহ্য করতে না পেরে সেখান থেকে নিজেই সরে আসবে রাজ। অবসেশন, দুজনেরই অবসেশন ছিল, কিন্তু একটু ডিফারেন্স আছে তাই না? রাজ ভালোবাসার অবসেশনের জন্য আগলে রাখতে চায়, তাকে নিয়ে অতিরিক্ত ভাবতে থাকে, তাকে যত্নে রাখতে থাকে, হারানোর ভয় থাকে, কিন্তু তার কোনো ক্ষতি করার ইচ্ছা থাকে না। আর আরেক থেকে ঈশিতা, যার অবসেশন ছিল ঠিকই, কিন্তু ভালোবাসা কি সত্যি ছিল? থাকলে রাজের খারাপ অভ্যেসকে বদলায়নি কেন কখনো? কেন খারাপ সঙ্গে সঙ্গ দিত? ঈশিতার অবসেশনে থাকে অধিকার বোধ, থাকে মানুষটাকে শুধু নিজের করে পাওয়ার জিদ। ওর কাছে মানুষটার হাসির থেকেও বেশি গুরুত্বপূর্ণ সে শুধু ওরই থাকবে। দুটোর অনুভূতি গভীর হতে পারে, কিন্তু একটার ভেতর থাকে হৃদয়, আর একটার ভেতর থাকে দখল।
প্রেমোলজি সিজন 1 আজকের এপিসোডে আপনারা শুনলেন এগিয়ে গিয়েও পিছিয়ে আসি। অহনার চরিত্রে দীপশিখা, সাউন্ড এডিটিং ঈশান এবং রনির চরিত্রে সমরূপ, ক্রিয়েটিভ ডিজাইন, গল্প লেখায় গল্প পাঠ এবং ঈশিতার চরিত্রে আমি আয়ুষী। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রেমোলজির আরও একটি নতুন গল্প নিয়ে, ঠিক একই সময়। তাই শুনতে হলে দেখতে থাকুন শুধুমাত্র